নমস্কার। বাংলা সিরিয়াল সমাচারে কথার আজকের পর্বে রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো কথা তার বাচ্চাদের মনে যাতে কোনো রকমের খারাপ প্রভাব বইতে না শুরু করে, তার জন্যে বাচ্চাদের কথা কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মলীলা, সেই লীলায় অভিনয় করে সবাই মিলে বাচ্চাদের সামনে দেখাচ্ছে। মানে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মলীলা, সেই জন্মলীলা নাটক রূপে প্রস্তুত করে বাচ্চাদেরকে দেখাচ্ছে, যাতে দেখার মাধ্যম দিয়ে তারা তাদের মধ্যে জ্ঞান উপলব্ধি করে আর কি, তাদের মনের সমস্ত অন্ধকার যাতে কেটে যায়। নাটক শুরু হবে। তো লাইটের দায়িত্বে আছে এদিকে প্রত্যয় আর তার বউ। তো প্রত্যয় তো ওদিকে লাইট ফেলার জায়গায় নিজের বউয়ের মুখে লাইট ফেলছে। এবার বিরক্ত হয়ে গেছে ওদিকে অঙ্কিত, আর ছোটকা কংস সেজেছে। বলছে, কিরে, লাইটটা ওদিকে না ফেলে এদিকে কোথায় ফেলছিস? বলে, শোন, লাইট যার কাছে পড়ার কথা তার কাছেই পড়ছে। হ্যাঁ, তো অঙ্কিতরা বলছে, শোন, এইসব বন্ধ কর তোরা। ছোটকা বলছে, ঋতু, তোমার যদি ইচ্ছে না করে কাজ করার, তাহলে তুমি যাও কর্তা দাদুর পাশে গিয়ে বসে পড়ো। বলে, না না, ও করবে, ও থাকবে, ও করছে তো কাজ। তো বলছে, ঠিক আছে, ঠিক মতো লাইটটা ফেল। তো এই বলে ওরা চলে যায়। এবার কথা এদিকে ডায়লগগুলো সব দেখে নিচ্ছে। তখন অগ্নি আসে তার কাছে। তখন বলছে, শুনুন পাচক মশাই, আপনি যে আমাকে আজকে এতটা স্বতঃস্ফূর্ত দেখছেন, হাসতে দেখছেন, এটা শুধুমাত্র মাফিনা চিকির জন্য। তাই কোনো ভুল বোঝাবুঝি রাখবেন না যেন। পেছনে অঙ্কিতা জুনি এসছে, তারাও শোনে। কথাকে বলে, কথা, তোকে এবার যেতে হবে। বলে, হ্যাঁ। এই বলে ও নিয়ে যায়। অগ্নিকে একটু সামাল দেয় আর কি, যে মন খারাপ না করতে। কর্তা দাদু বসে বসে নাটক দেখছে, মাঝখানে দুটো বাচ্চা, তারা পপকর্ন খাচ্ছে। কথা তাদেরকে হেলদি পপকর্ন বানিয়ে দিয়েছে, সেটা খাচ্ছে তারা, আর বসে বসে দেখছে। দাদু বলছে, সত্যি কথা, আমার জবাব নেই, সবকিছু হেলদিভাবে নিজেই তৈরি করে দিচ্ছে, যে বাচ্চাটা যা পছন্দ করছে। কর্তাদিদা বলছে, সত্যি মেয়েটা সবভাবে মানিয়ে নিচ্ছে, তাই না? কর্তাদাদু বলছে, পাচক যেটা করলো সেটা মোটেও ঠিক করেনি। কথা এসে বলছে, নমস্কার, আজকের নাটকে আপনাদের সবাইকে স্বাগত। মাফিন বলছে, হোয়াটসটা, একদম বাবার মতো। তখন কর্তাদাদুরা হাসতে শুরু করেছে, বলছে, একদম বাবার মতো হয়েছে। তখন বলছে, স্বাগত, ওয়েলকাম কর্তাদাদু বলছে। মাফিন বলছে, ও আচ্ছা। তো কথা বলছে, আজকের নাটকের নাম হচ্ছে সম্ভব আমি যুগে যুগে। বাচ্চাটা বলছে, হোয়াট, কি এসব বলে যাচ্ছে? তখন কথা বলছে, এটা শ্রীকৃষ্ণের একটা উক্তি। যখন আমাদের এই সমাজে পাপ বেড়ে যায়, পাপে অনাচারে এই সমাজটা ভরে যায়, তখনই কারো না কারো জন্ম হয়, এই দুষ্টু লোককে ধ্বংস করার জন্য, পাপের বিনাশ করার জন্য। তখন মাফিন বলছে, পাপ কি? বলছে, এই নাটকটা পুরোটা দেখলেই তোমরা সবটা বুঝতে পারবে। কথা গল্পের প্রথম অংশটুকু আগে বলে নিচ্ছে। বহুকাল আগে মথুরা নামে এক নগরী ছিল। সেখানকার রাজা ছিলেন উগ্রসেন, কিন্তু কংস সেই রাজাকে বন্দি করে নিজে সেই রাজার সিংহাসনে বসে যায়। কিন্তু তারপর সেই নগরের বাসিন্দারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে। এমন সময় কংস এক দৈববাণী শুনতে পায়। দেখা যাচ্ছে কংস রাজা শুয়ে আছে, আর সে দৈববাণী শুনছে। কংস রাজা হয়েছে ছোটকা। বলছে, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। এই পৃথিবীকে পাপ থেকে বাঁচানোর জন্য, তোর মতো দুরাচারের হাত থেকে রক্ষা করার জন্য তার জন্ম হবে। এটা শুনে তো কংস রাজা প্রহরীদের ডাকেন, আর প্রহরী হয়েছে প্রিয়া আর অ্যানি। তাদেরকে বলছে, আমার বোন দেবকী আর তার বর বাসুদেবকে নিয়ে আসো, তাদেরকে কারাগারে বন্দি করো। বাসুদেব হয়েছে অঙ্কিত, আর দেবকী হয়েছে জুনি। তো কংসের কথা অনুযায়ী তার প্রহরীরা তাদেরকে কারাগারে বন্দি করে দেয়। দেবকী তো বলছে, আমাকে বন্দি করলেন কেন, আমাদেরকে ছেড়ে দিন। তারপর বাসুদেব বলছে যে, আমাকে বন্দি করুন, আমার স্ত্রীকে ছেড়ে দিন। প্রহরীরা বলছে, রাজার আদেশ, কাউকে ছাড়া যাবে না। বলছে, তোমাদের রাজা কংস আসে, বলছে, তোমাদের অষ্টম গর্ভের সন্তানকে যতদিন না আমি নিজের হাতে হত্যা করছি, ততদিন পর্যন্ত তোমাদের মুক্তি নেই। আর ওদিক থেকে বাসুদেব বলে যাচ্ছে যে, না না, এমনটা করবেন না, এমনটা করবেন না। এরপরে দেখা যাচ্ছে দেবকীর যতবার সন্তান হচ্ছে, এক এক করে সমস্ত সন্তানদের কংস রাজা নিয়ে চলে যাচ্ছেন। আর কথা সেই গল্প বলছে, আর পেছন দিকে ওরা সিন করে দেখাচ্ছে। এবার আসে দেবকীর গর্ভে অষ্টম সন্তান। তো দেবকী বলছে, বাসুদেবও বলছেন যে, এই সন্তানকেও যদি কংস নিয়ে চলে যায়। তো দেবকী বলছে যে, কিচ্ছু বুঝতে পারছি না। আর কথা গল্পটা বলে শোনাচ্ছে আর কি। এবার কথা বলছে, এবার আসে সেই দিন, কিন্তু ভগবানের লীলা সেই দিনই খেলে যায়। প্রবল বৃষ্টি হচ্ছে, বাজ পড়ছে, আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। কোনো এক অদৃশ্য জাদুতে কারাগারের প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়ে। বলছে, সেই দিন মাতা দেবকী সেই সন্তানের জন্ম দেয়, আর প্রবল বাজ পড়ার আওয়াজে সেই বাচ্চার কান্নার আওয়াজ কংসের কান পর্যন্ত পৌঁছয় না। ঘরে সবকিছু তছনছ হয়ে যায়, এমনকি কারাগারের লোহার তালাও।
দেবকী বলছেন যে আপনি এক্ষুনি এই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়ুন, এই সন্তানকে আমাদের বাঁচাতেই হবে। বাসুদেবও সেই ঝড় জলের রাতে সেই সন্তানকে নিয়ে বেরিয়ে পড়েন। কারাগারের দরজাও খুলে যায়। বাসুদেব বলছেন, আমি নন্দের বাড়ি চললাম, ওখানেই এই সন্তান বড় হবে। কথা বলছে, সেই রাত ছিল ঝড় জলের, নদী উত্তাল, সেই উত্তাল নদীর মধ্যে দিয়েই, সেই ঝড় জলের মধ্যে দিয়েই মাথায় করে সেই সন্তানকে তুলে নিয়ে তিনি যেতে থাকেন নন্দের বাড়ি। এইবার বাসুদেব পৌঁছে যায় নন্দের বাড়ি। নন্দের হাতে সেই সন্তানকে দিতেই নন্দ যশোদা মায়ের কোলে সেই সন্তানকে দেয়। আর যশোদা মায়ের সন্তানকে দেওয়া হয় মানে বাসুদেবের কোলে। বাসুদেব নিয়ে চলে যান। তখন জুনি বলছে এই নন্দদেব আর যশোদা মায়ের সন্তানের নাম দেওয়া হয় শ্রীকৃষ্ণ। বলছে যে যশোদা মা আর নন্দ বাবা মিলে সেই বাচ্চাটাকে খুব যত্ন করে মানুষ করতে থাকে। তারা খুব আদর দিয়ে যত্ন দিয়ে বাচ্চাটিকে বড় করে, আর সেই বাচ্চাটির মা বাবা হয়ে ওঠে তারাই। এখানেই নাটকের সমাপ্তি ঘটে। আর এবার সব কথাটা সবাই মিলে সামনে আসে। কথা বলছে যে কে পালন করছে সেটাই আসল। বলছে রক্তের সম্পর্কের থেকেও দামি মা ডাকটা। মা সেই হয় যে পরম মমতায় বাচ্চাকে কাছে টেনে নেয়। মা সেই হয় যে সন্তানদের আঘাত লাগার আগেই মা কষ্ট পায়। মা সেই হয় যার কোলে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি। মা সেই হয় যে সন্তান ডাকার আগেই সে তার ডাকটা বুঝতে পারে, শুনতে পায়। তখন বাচ্চারা তাদের কাছে ছুটে যায়। কথাকে গিয়ে বলছে, তুমি আমাদের কথা মা। আর জুনিকে বলছে, তুমি আমাদের জুনি মা। কথা বলছে, জানো তো, আমার মা বাবা চলে যাওয়ার পরে আমি মামা মামির কাছেই মানুষ হয়েছে। তারাই আমার মা বাবা হয়ে উঠেছেন। কখনো এটা বুঝতেই দেননি যে আমি ওনাদের সন্তান নই, কিন্তু আমি ওনাদের সন্তান হয়ে উঠেছি। ওনারা আমার মা বাবা। আর এই যে তোমাদের জুনিমা আমার কাছে বোনের থেকে অনেক বেশি। খুড়তুতো বোন কাকে বলে আমরা তো জানিই না, আমরা তো নিজেরই বোন। জুনি বলছে, আমি আর তোমাদের কথা মা কখনো আমরা একে অপরকে দেখে হিংসে করিনি। যখন আমি ভেঙে পড়েছি তখন তোমাদের কথা মা আমাকে সামলেছে, আমার হাত দুটো শক্ত করে ধরে রেখেছে। আর যখন তোমাদের কথা মা ভেঙে পড়েছে তখন আমি তোমাদের কথা মাকে সামলেছি। তাই বলছে, তোমরা দুজন হলে গুহবাড়ির মেয়ে। তখন মাফিন কথাকে বলছে, তুমি আমার মা। আর চিকি জুনিকে বলছে, তুমি আমার মা। কথা বলছে, আর কখনো বাইরের কেউ বললে কিচ্ছু বিশ্বাস করে নেবে না। কর্তাইদার কর্তাদু বলছে যে কথাকে তো এতদিন আমরা যোগ্য মেয়ে হিসেবে, যোগ্য বউ হিসেবে দেখেছি, আজকে একজন যোগ্য মা হিসেবেও দেখলাম। সত্যি আমাদের মাফিন চিকির ভাগ্য কত ভালো যে তারা কথা মায়ের মতো মা পেয়েছে। তাই বলছে। এদিকে প্রত্যয় বলছে, নাটকের পরে এবার খাওয়া দাওয়া হবে, তো সবাই হৈ হৈ করতে থাকে এবার। তো ওদিকে অগ্নি কথার সাথে কথা বলতে গেলেও কথা মুখ ফিরিয়ে নিচ্ছে। অগ্নি মনে মনে বলছে, আমার সব কিছু শেষ হয়ে গেল এই জ্ঞানীটার জন্য। এই জ্ঞানীটা কে যে অতটুকুটুকু বাচ্চাদের মনে এত বড় দুঃখ দিল, আঘাত দিল, আমি ঠিক খুঁজে বের করব। তাই বলছে। জুনি এদিকে ঘরে বসে কথাগুলোই ভাবছে যে পালন করে সেই আসল মা। এই কথাগুলো বলছে, চিকি তুই আমার মনে এই বুকে আছিস, বুকেই থাকবি। তুই আর মাফিনই তো আমাদের জগৎ। তুই আর মাফিন ছাড়া আমাদের কে আছে বল? তোদেরকে সবসময় আমরা আগলে রাখবো, আর কাউকে আসতে দেবো না। তাই বলছে। তখন কথা আসে। কথা এসে জুনির কথাগুলো শুনছে। জুনি দেখে কথাকে, বলছে, কথার হাত ধরে, অগ্নিদার সাথে সাথে তুই আমার উপরেও খুব রাগ করে আছিস, তাই না রে? আসলে আমাদের কিছু করার ছিল না, জানিস তো। আর আমার কাছে তো তুই সব বল, আমি তোকে হারাতে পারতাম না রে। তাই বলছে। কথা তখন জুনিকে জড়িয়ে ধরে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।